শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের জন্য গলার কাটা নয়, কিন্তু শেখ হাসিনা কিন্তু ভারতের জন্য গলার কাটা হয়ে উঠেছে। ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনাকে নিয়ে কথা হচ্ছে প্রতিনিয়ত। এদেশের 18 কোটি মানুষই শেখ হাসিনার দৃষ্টিতে সন্ত্রাস, উনি একমাত্র ফেরেস্তা। সুতরাং ওই ফেরেস্তার বাংলাদেশে আসা উচিত, তার যে সাঙ্গপাঙ্গরা আছে তারা সহই আসা উচিত। সরকার একসঙ্গে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। সেই সবাইকে সন্তুষ্ট করার জন্য আমাদের জন্য যেটা নিয়ামক হবে সেটা সবগুলি দল তার নিজ নিজ অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে সামনে এগিয়ে আসলে, ঐক্যবদ্ধ হলেই সেটা সম্ভব। গত 15-16 বছরে গণমাধ্যম প্রতিষ্ঠান থাকার পরেও আমরা সঠিকভাবে আমাদের দায়িত্বটি পালন করতে পারিনি। কোন কোন ক্ষেত্রে আমরা এমন কাজ করেছি যেটি হচ্ছে এই দেশের, এটা গণমাধ্যম হিসেবে করা যায় না। প্রিয় দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা সাধারণত এই বিশ্লেষণে কথা বলে থাকি সমসাময়িক ঘটনা নিয়ে, সেই সাথে বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি পেছনের কারণগুলো কি। আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই একটু কথা বলতে চাই যে সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ নিয়ে ভারতে নানা ধরনের আলোচনা সমালোচনা, এই জায়গাটা থেকে একটা প্রশ্ন আসছে সবার মনে, শেখ হাসিনাকে কি ভারত মুক্ত করে দিচ্ছে? এই বিষয়টা নিয়ে যদি আপনার কাছে শুরুতে জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের দুটো দিক আছে। সেটা হচ্ছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার আইকনিক ফিগার শেখ হাসিনা, যে এখানে শত শত নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার পরে ভারতে আশ্রয়ে রয়েছেন, তাকে মুক্ত করে দিচ্ছে কিনা ভারত। মুক্ত মানে দুটো রকম। তার মানে প্রথমত হচ্ছে আমরা ইঙ্গিত করছি ভারতে সে বন্দী অবস্থায় আছে। আপনার প্রশ্নে যদি আমি বুঝি, তার মানে বাংলাদেশের একজন নাগরিক ভারতে যদি বন্দী অবস্থায় থাকে, সেক্ষেত্রে ভারতের সঙ্গে আমাদের যে বন্দী বিনিময় চুক্তি আছে আমরা সেটা নিয়েও কাজ করতে পারি। অপরদিকে আমাদের দিক থেকে আমরা কিন্তু শেখ হাসিনাকে ইতিমধ্যে ফেরত চেয়েছি। আপনি জানেন যে বাংলাদেশে শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি। সুতরাং বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, বাংলাদেশে যে চলমান বিচারিক কার্যক্রম, সেই বিচারিক কার্যক্রমের প্রতি আস্থা, বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে ভারতেরও উচিত আমাদের এই চিঠিকে রেসপন্স করা। সে বিবেচনায় মুক্ত করে দেওয়ার মধ্য দিয়ে যদি আমাদের দেশের মানুষকে আমাদের কাছে ফেরত পাঠান, আমাদের শেখ হাসিনাকে যদি আমাদের কাছে ফেরত পাঠান, সেটা বাংলাদেশ রাষ্ট্র ওয়েলকাম করবে ভারতের এই সিদ্ধান্তকে। অপরদিকে আপনার প্রশ্নের আরেকটা ইনার মিনিং যদি আমি বুঝতে পারি, সেটা হচ্ছে সাম্প্রতিক সময় ভারতে আপনি যেটা বলছেন যে বন্দী অবস্থা থেকে বা দীর্ঘদিন তার প্রকাশ্য কোনো চলাফেরা মুভমেন্টের বিষয়ে কোনো কিছু বলা যাচ্ছে না কোথাও, এরকম অবস্থা থেকে প্রায় গুহায় বসবাসরত অবস্থা থেকে যেরকম ওহী প্রেরণ করার মতো করে উনি কিছু বার্তা দিচ্ছেন, বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে উনি ইন্টারভিউ দিয়েছেন, যেটা প্রকাশ্য কোনো ইন্টারভিউ না, ইমেলের মাধ্যমে, যেটা দিয়ে নিশ্চিত হওয়া যায় না যে এটা উনি দিয়েছেন নাকি ওনার কোনো পিআর টিম, যেটা তাদের কাছে প্রচুর টাকা রয়েছে আপনি জানেন, সেটা বিনিয়োগ করে সেই পিআর টিমের মাধ্যমে করে থাকতে পারে, সেভাবে করা হচ্ছে, এটা পরিষ্কার নয়। তো সেক্ষেত্রে হ্যাঁ, দুটো, একটা হচ্ছে মুক্তি করে তাকে মুক্তি দিয়ে তার দেশে ফেরত পাঠানো উচিত এক, আরেকটা হচ্ছে মুক্ত করে তারা যদি ওখানেও তাকে মানে অ্যাফোর্ড করতে পারে। দেখুন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের জন্য গলার কাটা নয়, কিন্তু শেখ হাসিনা কিন্তু ভারতের জন্য গলার কাটা হয়ে উঠেছে। ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনাকে নিয়ে কথা হচ্ছে প্রতিনিয়ত। শেখ হাসিনার মতো একজন ভয়াবহ খুনি, যে মানবতার বিরুদ্ধে অবস্থান করছে, একজন পরিষ্কার মানবতা বিরোধী মানুষ, এরকম একটা মানুষকে আশ্রয় দিয়ে নিজ দেশে রাখা যে কোনো দেশের নাগরিকের জন্য অসম্মানের। সুতরাং ভারত রাষ্ট্রের নাগরিকরা নিশ্চয়ই শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেওয়ার ফলে সম্মান বোধ করছেন না, তারাও বিরক্ত। তাদের পলিটিক্যাল লিডারশিপ যারা আছেন, অপরাপর রাজনৈতিক দলগুলি, তাদের মুক্তিও নানান সময় এই ধরনের বক্তব্য শোনা যায়, গণমাধ্যমে আসে। সেক্ষেত্রে ভারত যদি শেখ হাসিনাকে মুক্ত করে আমরা স্বাগত জানাবো। ভারত যদি শেখ হাসিনাকে মুক্ত করে তার দেশে ফেরত পাঠাতে চায়, আমাদের চিঠি যদি রেসপন্স করে, আমাদের বিচারের প্রতি যদি শ্রদ্ধা দেখায়, আমরা খুবই খুশি হব। সাম্প্রতিক সময়ে আবার একটা জিনিস খেয়াল করেছি, আপনি দেখবেন যে নানা ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু তাদের পক্ষ থেকেও নানা, এটার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে মনে করেন? দেখুন, সম্পর্ক আছে কি নেই তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা পরিষ্কার যে বাংলাদেশ যত
দ্রুত বা যতটা নির্বাচনের সমসাময়িক হয়ে উঠছে নির্বাচনটা, এখানে আমরা যতটা আমাদের আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সেই নির্বাচনের দিকে আমরা যতটা এগোচ্ছি, দিল্লি থেকে তত দ্রুতই বাংলাদেশের নির্বাচন বানচালের জন্য নানান ধরনের প্রচারণা শুরু হয়েছে। দিল্লি থেকে নির্বাচন বানচালের ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা নানানভাবে। ইভেন তার দলের অন্যান্য যে সমস্ত নেতাকর্মীরা দিল্লির বাহিরেও অন্যান্য দেশে আশ্রয় নিয়ে আছেন, তারাও এই ক্যাম্পেইনে সামিল হচ্ছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা দিল্লি থেকে তার যে ইন্টারভিউ বের হওয়া বলেন, তার নানানভাবে তার যে বক্তব্য বের হওয়া বলেন, এখন পর্যন্ত এই দেশের মানুষকে সে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়। এদেশের 18 কোটি মানুষই শেখ হাসিনার দৃষ্টিতে সন্ত্রাস, উনি একমাত্র ফেরেস্তা। সুতরাং ওই ফেরেস্তার বাংলাদেশে আসা উচিত, তার যে সাঙ্গপাঙ্গরা আছে তারা সহই আসা উচিত। আসলে যেটা সুবিধা হবে যে আমাদের মতো যারা খারাপ মানুষ, আমরা যারা সন্ত্রাসী, আমাদেরকে উনি ফুতু পবিত্র করার একটা দায়িত্ব নিতে পারেন। ইভেন আমরা মনে করি শেখ হাসিনা তার এই সঙ্গী সিপাহশালা যারা আছে তাদেরকে নিয়ে দেশে আসুন, পালিয়ে থাকার কোনো কারণ নেই দিল্লিতে। দেশে আসুন, দেশের বিচারের মুখোমুখি হন। আপনার রাজনীতি যদি করতে চান, এই ভূখণ্ডে থেকে রাজনীতিটি করুন। অন্যের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশকে অস্থির করার, অস্থিতিশীল করার, বাংলাদেশের আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবেন না। এগুলি দেশের মানুষ প্রতিহত করবে। তার মানে হলো নির্বাচনকে সামনে রেখে এই বিষয়গুলো এগোচ্ছে। কিন্তু আপনাদের আমরা বিভিন্ন সময়ে দেখছি যে এই সময়টায় আপনি যেটা বলছিলেন সোশ্যাল মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রপাগান্ডাটা একটু পরিমাণে বেড়ে গেছে, যে এই বিষয় থেকে আপনারাও সতর্ক করছেন। নানা সময়ে আপনাদের প্রেস উইং এর কথা বলেও নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানোর একটা, এইগুলো আপনারা কিভাবে এটা আমাদের অলরেডি সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে, এটা নিয়ে কাজ চলছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে আমরা আশঙ্কা করছি যে এই ধরনের তৎপরতা দিন দিন আরো বাড়বে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ব্যবহার করে নানান ধরনের উস্কানিমূলক এবং জনগণকে বিভ্রান্ত করা যায় এই ধরনের ভুয়া ভিত্তিহীন মিথ্যা তথ্য ছড়িয়ে দিবে এবং এআই জেনারেটেড নানান ছবি ভিডিও এগুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে। ওই বিবেচনা থেকে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে সেন্ট্রালি একটি কোঅর্ডিনেটেড টিম গঠন করার জন্য, যেটা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং এআই দ্বারা তৈরি বিভিন্ন প্রোপাগান্ডাকে ফাইট করবে এবং মানুষকে সঠিক তথ্যটা দিবে। এবং একই সঙ্গে সরকার আরেকটি কমিটি ফর্ম করার বিষয়ে ভাবছে, যে সেন্ট্রালি একটা কমিউনিকেশন সেলের মতো, যেটা হচ্ছে যে মানুষকে, দেখুন আমরা পরিষ্কার একটা জিনিস, এই সরকার আমরা শুরুতেই যখন দায়িত্ব গ্রহণ করেছিল সরকার, শুরু থেকেই আমরা কিন্তু মিথ্যা তথ্যের ব্যাপক যে আমাদের উপরে অত্যাচার হয়েছে, আমাদের উপরে যে বানোয়াট সন্ত্রাসের তকমা লাগানো হয়েছে, আমাদের উপরে যে এখানে সংখ্যালঘু, এখানে ধর্মীয় উস্কানি, এরকম নানান কিছু যে চেষ্টা করা হয়েছে, ভারতীয় গণমাধ্যম মূলত এই কাজগুলি করেছে, সেই জায়গাগুলি আমাদেরকে ফাইট করতে হয়েছে। তো আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই কাজ থেকে যে আমরা যদি নাগরিকদেরকে সঠিক তথ্য দিয়ে রাখতে পারি, নাগরিকরা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত। আমরাও সেটা দেখেছি। ফয়েজ আহমেদ একটু বলতেন যে এটা নিয়ে কিন্তু নানা ধরনের মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন হচ্ছে যে আসলে কি গণভোটটা আগে হচ্ছে নাকি যে আগে জাতীয় নির্বাচন হবে, না মানুষের প্রত্যাশাটাও এই জায়গাটা থেকে আপনারা। নির্বাচন এবং যে গণভোটের বিষয়ে আলোচনা হচ্ছে বা আমাদের রাজনৈতিক দলগুলি যে মতৈক্যে পৌঁছেছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বা জুলাই সনদের বা সংস্কারের যে সিদ্ধান্তগুলি হয়েছে তার জন্য একটি গণভোট প্রয়োজন, এটা সবগুলি রাজনৈতিক দল একমত। কিছুটা বিপত্তি বা আমরা যদি বিরোধের কথা বলি, সেটা হচ্ছে যে কবে এই গণভোট হবে সেটা নিয়ে। কোন কোন রাজনৈতিক দল মনে করছে যে নির্বাচন মানে সাধারণ নির্বাচনের আগেই গণভোটটা অনুষ্ঠিত হতে পারে, আবার কেউ কেউ মনে করছে, কেউ কেউ বলতে আসলে বিপুল অধিকাংশ রাজনৈতিক দলই, আমরা ঐক্যমত্য কমিশনের যেই মিটিংগুলি দেখেছি সেখান থেকে যে সিদ্ধান্ত বা যেই অপিনিয়ন আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে অধিকাংশ রাজনৈতিক দলই মনে করে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া উচিত। এখন দেখুন এখানে কিছু প্র্যাকটিক্যাল ইস্যুজ আছে। প্র্যাকটিক্যাল ইস্যুজ মানে যারা পক্ষে বিপক্ষে নানান মত আছে। কেউ কেউ বলছে গণভোট হয়ে তার আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং তার ভিত্তিতেই নির্বাচন হওয়া উচিত। আবার কেউ কেউ বলছে যে আমাদের দেশের এখনকার বাস্তবতায় আমরা আসলে পরপর দুটি ভোট এফোর্ড করা খুব ডিফিকাল্ট, এখানে আর্থিক সংশ্লেষ রয়েছে, এখানে বাহিনীগুলিকে বারবার ব্যবহারের বিষয় রয়েছে, এবং এখানে আপনি যদি দেখেন যে আমাদের দেশে নির্বাচন কোথায় হয়, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে হয়। তো এই একবার নির্বাচনের জন্য শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করতেই হবে, আপনার কিছু করার নেই। আরেকবার গণভোটের জন্য সেই কাজটাই করবেন, বা এই বিপুল সংখ্যক লোকজন অ্যাপয়েন্ট করা, হ্যাঁ আপনি জানেন লাখ লাখ লোক লাগে একটা ভোট পরিচালনার সঙ্গে। সুতরাং
তার চেয়ে বড় বিষয় যেটা অনেকে বলে, মানে গণভোট একই দিনে হওয়ার যুক্তি দেখানোর ক্ষেত্রে যেটা বলে, দেখুন একটা নির্বাচনে সাধারণত কি হয় যে ক্যান্ডিডেটরা তাদের উদ্যোগ নিয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসে। গণভোটে কে ভোট কেন্দ্রে নিয়ে আসবে? মানুষ সবই চায়, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ওই আগ্রহটা দেখাবে কিনা সন্দেহ সংশয় আছে মানুষের মধ্যে এটা নিয়ে। আবার আপনি যদি খেয়াল করেন যে জাতীয় নির্বাচনের সময় সাধারণ ছুটি থাকে, সেই সময় কিন্তু মানুষ ছুটি নিয়ে গ্রামেও যায়। যারা বিভিন্ন শহরে মেট্রোপলিটনে থাকেন তারা গ্রামের বাড়িতে গিয়ে ওই এলাকায় ভোট দিয়ে আসেন। আমাদের দেশে ভোট মানে উৎসব একটা। এক্স্যাক্টলি। তো গণভোটে সেই আমেজটা তৈরি করা সম্ভব, এটা নিয়ে নানান সন্দেহ সংশয় আছে। তো সরকারের কাছে এখনো ঐকমত্য কমিশন থেকে যে প্রস্তাব, দুটো বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। একটি হচ্ছে নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট অনুষ্ঠান করা, অপরটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে যে কোনো দিনে গণভোট অনুষ্ঠান করা। এই দুটি বিকল্প কোনোটিতেই সরকার এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকার রাজনৈতিক দলগুলির কাছ থেকে পরামর্শ চেয়েছে। আপনি জানেন যে সরকার ইতিমধ্যে বলেছে রাজনৈতিক দলগুলি যদি 7 দিনের মধ্যে হয় খুবই সুবিধা, তাদের একটু ঐক্যমত্যভাবে তারা যদি কোনো অপিনিয়ন দেয় এই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের পথ পদ্ধতি এবং গণভোট সংক্রান্ত যে সমস্ত বিরোধ রয়েছে সেগুলি নিরসনের জন্য, সেটা হলে খুবই ভালো। আদারওয়াইজ সেটা যদি আমরা বিশ্বাস করি পলিটিক্যাল পার্টিগুলি যাদের মধ্যে এই আলাপ আলোচনাটা হওয়া দরকার, তারা সবাই একই টেবিলে বসা রাজনৈতিক দল, তারা কিন্তু ভিন্ন ভিন্ন টেবিলে বসা রাজনৈতিক দল নয়। তারা একই পরিবারের একসঙ্গে, তারা গণ অভ্যুত্থানের সময় কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, একই সঙ্গে রাস্তায় মরেছে, একই সঙ্গে রাস্তায় লড়েছে, রক্ত ঝরিয়েছে। সুতরাং সে সমস্ত বিবেচনায় বলা চলে যে আমরা বিশ্বাস করি আমাদের পলিটিক্যাল পার্টিগুলি একটা ঐক্যমতের মধ্যে পৌঁছাতে সক্ষম হবেন। অথবা ওনারা যদি এরকম একেবারেই যদি এই বিষয়গুলি নিয়ে ওনারা না বসেন, একটা সিদ্ধান্তে না আসেন, সরকার হয়তো একটা নির্দিষ্ট সময় পরে নিজের একটা পদ্ধতি বেছে নিবে যেটা দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক হয়। গণভোট এবং জাতীয় নির্বাচন এই ইস্যুটাকে ঘিরেই কি আপনাদের অন্তর্বর্তী সরকারের যে যারা নেতৃবৃন্দ আছেন বা প্রধান আছেন তাদের সাথে এই রাজনৈতিক দলগুলোর কি একটা দূরত্ব বাড়ছে? এটা টু সাম এক্সটেন্ট আসলে মনে হয় সরকারের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলির দূরত্ব বা ঘনিষ্ঠতা কখনো কখনো বাড়ে, কখনো কখনো কমে। আপনি খেয়াল করলে দেখবেন যে কখনো কখনো সরকারের আচরণে বিএনপি খুবই অসন্তুষ্ট হয়, আবার কখনো কখনো দেখবেন যে এনসিপি অসন্তুষ্ট হয়, আবার জামাত ইসলামী অসন্তুষ্ট হয়। এর মানে আসলে আপনি এটা নিশ্চিত হতে পারেন যে এই সরকার এককভাবে কোনো রাজনৈতিক দলের কাছে জিম্মি হয়ে পড়েনি, বা এককভাবে কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়াকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এই ধরনের নীতিতে বিশ্বাসী নয়। এর ফলে দেখুন রাজনীতিতে তো আসলে রাজনৈতিক কিছু এজেন্ডা থাকবে, রাজনৈতিক উদ্দেশ্য থাকবে, রাজনৈতিক স্বার্থও থাকবে। তো পলিটিক্যাল পার্টি দেমসেলফ তারা তো তাদের জায়গা থেকে অবশ্যই তাদের উদ্দেশ্য এবং স্বার্থকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। এবং আনফরচুনেটলি যেটা হওয়া হয়তো উচিত নয়, কিন্তু পলিটিক্সে এই জিনিস আছে, কখনো কখনো দলীয় স্বার্থ জাতীয় স্বার্থকেও মানে আপনি চাপিয়ে চলে যায়। দলগুলি তার দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের ঊর্ধ্বেও কোনো কোনো সময় বিবেচনা করে ফেলে একেবারে নিজেদের স্বার্থের জায়গা থেকে। সো এখন তারা তো তাদের একরকম করে মনে করবে। সরকার কিন্তু সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করার চেষ্টা করছে। একটা কথা আছে সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করা যায় না, কিন্তু আমি বলছি যে সরকার একসঙ্গে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। সেই সবাইকে সন্তুষ্ট করার জন্য আমাদের জন্য যেটা নিয়ামক হবে সেটা হচ্ছে সবগুলি দল তার নিজ নিজ অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে সামনে এগিয়ে আসলে ঐক্যবদ্ধ হলেই সেটা সম্ভব। এবং ইতিবাচক দিক হচ্ছে যে দেখুন আমাদের যে রাজনৈতিক দলগুলি নানান ধরনের অপিনিয়ন এখন দিচ্ছে বা ভিন্ন মত আমরা পরিলক্ষিত হচ্ছে কিছু কিছু বিষয়ে, অনেকগুলি বিষয় কিন্তু তারা একমত এবং সেগুলি বাস্তবায়নের পথে অলরেডি। যে কয়েকটি বিষয়ে ধরুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটা জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, সেটা নিয়ে আপত্তি। আপনি দেখুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলের ভিন্ন মত নেই, সবাই মনে করে তত্ত্বাবধায়ক সরকার আসা উচিত। তত্ত্বাবধায়ক সরকার তো তাহলে গঠন কি হবে, সেখানে 1, 2, 3 নম্বর ফর্মুলা আছে। বিএনপি দেখা যায় 3 নম্বর ফর্মুলাতে গিয়ে একটু আপত্তি আছে সেই জায়গায়। তার মানে বুঝতে পারছেন যে আমরা 90-95 ভাগ জিনিসের ক্ষেত্রে একমত সবগুলি দল, অল্প একটু জায়গায় দ্বিমত। সো এইটা তাদের মধ্যে একটা নেগোসিয়েশন বা তাদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে। এই কারণে আমরা মনে করি কারণ আমাদের দলগুলি তাদের সীমারেখা সম্পর্কে অবগত, ঠিক কতটুক পর্যন্ত তারা একে অপরের প্রতি অসম্মান দেখাতে পারবেন বা কতটুক পর্যন্ত তারা এক দলের প্রতি অন্য দল তীর্যক মন্তব্য ছড়ে দিবেন, এই সীমারেখাটা ওনারা জানেন। কারণ কতটুকু অতিক্রম করে গেলে পরে আপনার সুবিধাটা অন্য কেউ নিবে এ বিষয়ে ওনারা নিশ্চয়ই অবগত। কিন্তু এই বিষয়টাই কি কখনো কখনো আমরা দেখছি যে সরকার কখনো এই দিকে সিদ্ধান্ত নিচ্ছে, সোশ্যাল মিডিয়া বলেন নানা চাপে বলেন, সরকারের কি এই বিষয়ে একটু কঠোর হওয়া উচিত বলে মনে করেন আপনারা? না, আমি মনে করি না। এখন কঠোর হওয়া বলতে আপনি কি বলছেন আমি জানি না, তবে আমি এটা মনে করি যে সরকার যে নরম হতে পারে, সরকার যে মানুষের চাপের মধ্য দিয়ে তার সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারে, এই ধরনের আইডিয়াগুলি আমাদের দেশে দীর্ঘদিন ছিল না বলে আমরা মনে করি যে সরকার বুঝি চাপে পড়ে নরম দুর্বল এবং বিবেচনা করি। খেয়াল করুন আপনি শেখ হাসিনার কোনো অন্যায় সিদ্ধান্ত যদি শেখ হাসিনা নিয়ে ফেলতো,
তারপরে আর সেখান থেকে কেউ তাকে সরাতে পারতো না। হ্যাঁ, শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে, এটা তো অনেকটা বাইবেলের মতো হয়ে যাওয়ার ঘটনা, তাই না? সো এরকম একটা বাস্তবতা, এরকম একটা সরকারের পজিশন, সেটা সরকারকে স্বৈরতান্ত্রিক করে তোলে। সরকার স্বৈরাচার হয়, আস্তে আস্তে ফেসিবাদের রূপ নেয়, যেটা শেখ হাসিনা নিয়েছে। তো এই সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয়, আপনি বহু সিদ্ধান্ত ফেসবুকের মানুষ সেটাকে পছন্দ করেনি, মানুষ ক্রিটিসাইজ করেছে, সরকার তার সিদ্ধান্ত থেকে সরে এসেছে, বা নাগরিকরা নানান পরিসরে কথা বলেছে, সরকার সিদ্ধান্ত। আমি বিশ্বাস করেন, আমি ভবিষ্যতে এরকম সরকার চাই, যে কোনো সরকার নির্বাচিত হোক, নির্বাচিত সরকার আসুক, যে রাজনৈতিক সরকার আসুক, দলীয় সরকার আসুক, মানুষ যখন রিয়াকশন দেখাবে যে না, সরকারের এই সিদ্ধান্ত আমার ভালো লাগেনি, সরকার ইমিডিয়েটলি সেটাতে অ্যাকশনে যাবে। হ্যাঁ, নাগরিকের পছন্দ হয়নি, সেই সিদ্ধান্ত সরকার নিবে কেন? সুতরাং আমি সারা জীবন বাংলাদেশের একটি দুর্বল সরকার চাই, যারা নাগরিকদেরকে সম্মান করবে। একটু সাথে আপনি যদি সরকারের কথাই বলছেন, এই সময়টা এসে শোনা যাচ্ছে যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, তখন আরেকটা বিষয় সবার কাছেই শোনা যায়, গণমাধ্যমে শোনা যাচ্ছে যে এই যে উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ছে, কিছু পরিবর্তন আসছে, নতুন উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি ঠিক ভিন্ন রকম শুনেছি। আমি কাগজে টাগজে যা পড়েছি, উপদেষ্টা পরিষদ থেকে দু একজন চলে যেতে পারেন, এরকম আমি দেখেছি, হ্যাঁ, খবর দেখেছি। ঠিক বাড়ছে, এটা আমার কাছে এক ধরনের নতুন ইনফরমেশন। তবে হ্যাঁ, উপদেষ্টা পরিষদের যে কোনো ধরনের পরিবর্তন, সংযোজন অথবা বিয়োজন, সবকিছু করার এখতিয়ার প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা যদি মনে করেন যে নির্বাচনের সময়ে সরকার পরিচালনার জন্য, উনি এতদিন দেশ পরিচালনার জন্য যে ধরনের লোকজন থেকে কাজ করেছেন, তার বাইরেও এক্সপার্টিস রয়েছে, এরকম লোককে নিয়ে নির্বাচনের সময় সরকার পরিচালনার জন্য আরো ওনার যেই উপদেষ্টা পরিষদ, সেই পরিষদে যুক্ত করতে চান, তাহলে এটা একান্তই উনার ইচ্ছা। তবে এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টার দপ্তরে কোনো ফর্মাল বা ইনফর্মাল কোনো আলোচনা ইনফ্যাক্ট আমি শুনি নাই, যেটা আপনাকে আমি শেয়ার করতে পারি। টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন নিজস্ব নীতিতে চলে। পত্রিকার একরকম, টেলিভিশনের একরকম, আর অনলাইনের আরেক রকম। কিন্তু এই সরকার আসার পরেই সবারই একটা, যেহেতু সবার জন্যই কাজ করছে, প্রত্যাশা বেড়ে গেল যে টেলিভিশনের জন্য নিশ্চয়ই কিছু হচ্ছে, অনলাইনের জন্য নিশ্চয়ই কোনো নতুন কিছু হবে, সবাই যেরকম প্রত্যাশা। এবং আমরা দেখলাম যে গণমাধ্যমের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। আমরা জানি না গণমাধ্যম সেই কমিশনে কতটুকু অগ্রগতি আছে, সেই বিষয়টা যদি আপনি একটু বলতেন, যে গণমাধ্যম কি আসলে নতুন কিছু এই সরকারের কাছ থেকে পেতে যাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, গণমাধ্যম সংস্কার যে কমিশন, সেই কমিশন তো বেশ কয়েক মাস আগে তাদের যেই প্রতিবেদন, সেটা সরকারের নিকট জমা দিয়েছে। তথ্য মন্ত্রণালয় এবং ক্যাবিনেট ডিভিশন এগুলি সমন্বয়ের দায়িত্বে রয়েছে যে সেটা কিভাবে বাস্তবায়ন করা যায়। বেশ কিছু সুপারিশ দিয়েছে, যেটা এই জাস্ট সপ্তাহ দুয়েক আগে আমি তথ্য উপদেষ্টার সঙ্গে বিষয়ে কথা হয়েছিল। উনি যেটা বলছিলেন যে বেশ কিছু রিকমেন্ডেশন আছে, তার কিছু কিছু আগামী হয়তো 1 মাস 2 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে, কিছু আরো বেশ সময় লাগবে। কিন্তু আপনি জানেন, আমি তো নিজে একজন গণমাধ্যম কর্মী ছিলাম এই দায়িত্বে আসার আগ পর্যন্ত। আশা করি আমি ভবিষ্যতেও সে জায়গায় ফিরবো। তো দেখুন, জুলাই আগস্টের অভ্যুত্থানের পর আমাদের গণমাধ্যমের সংস্কারটা অনেক সহজ হতো। আপনি কেন সহজ হতো বলছি, তার মানে হয়নি সহজ। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে আপনি সরকারের, আমি দুটো দিক থেকে দেখার আমার সুযোগ হয়েছে। আমি এখন সরকারের দিক থেকে দেখি। দেখেন, সরকারের দিক থেকে গণমাধ্যম তো আসলে বেসরকারি প্রতিষ্ঠান। সরকারের দিক থেকে গণমাধ্যমে হুটহাট করে কিছু চাপিয়ে দেওয়া যায় না। এখন ধরুন আপনি প্রত্যাশা করছেন সরকার গণমাধ্যম সংস্কারে নানান উদ্যোগ নেবে। গণমাধ্যম সংস্কার কমিশন একটা প্রস্তাব দিয়েছে যে এক মালিকের একটা মিডিয়া, এই নীতিটা অবলম্বন করার জন্য। এখন আপনি জানেন যে আমাদের দেশে এমন এমন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক গ্রুপ আছে, যাদের 10-12টা করে মিডিয়া আছে। সো এইটা বাস্তবায়ন করা সরকারের জন্য যদি করতে যায়, তাহলে আপনি এটার রিয়াকশনটা কেমন হতে পারে একবার চিন্তা করেন। আপনি শুধু লোকালি না, ইন্টারন্যাশনালি এরকম বলবে যে সরকার গণমাধ্যমের মালিকানা পরিবর্তন করে দিচ্ছে, এরকম একটা কাজ করতেছে, তাই না? সুতরাং খুব ডিফিকাল্ট এটা কাজ করা। কিন্তু এইটা আইডিয়াল অবস্থা হওয়া উচিত কেন? হওয়া উচিত তাহলে ওই যে মালিকেরা তাদের ব্যবসায়িক স্বার্থ বা ব্যবসায়িক রাজনৈতিক স্বার্থকে কাজে লাগানোর জন্য একসঙ্গে অনেক মিডিয়াকে নিয়ে হামলে পড়ে, এই ধরনের প্রবণতাটা বন্ধ হওয়ার জন্য। আচ্ছা, সরকার যে কাজটা এখন করছে সেটা হচ্ছে যে, আপনি জানেন যে, আপনি একটা কথা বলছেন ইন্টারেস্টিং, যে নিউজ পেপার, টেলিভিশন সবাই ভিন্ন, এবং অনলাইন নিউজ পোর্টাল, তারা ভিন্ন ভিন্ন নীতিমালায় কাজ করে। আমি আপনাকে একটু প্রশ্ন করি, আসলে কি কোনো নীতিমালা আছে? মানে এটা কিন্তু আপনি কিছু লিখিত কোনো নীতিমালা টেলিভিশন চ্যানেল বা অনলাইন কোনো কিছু নাই। সুতরাং একটা নীতিমালা হওয়া প্রয়োজন বলে এই সেক্টরে যারা আছেন তারাই মনে করেন। কিন্তু আনফরচুনেটলি আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে বহু সাংবাদিক সংগঠন আছে, আপনি জানেন। কিন্তু আমি সবসময় একটা কথা বলি, এখানে অনেক সাংবাদিক সংগঠন থাকলেও সাংবাদিকদের কোনো সংগঠন নাই।
অ্যাজ এ হোল পুরো সাংবাদিকদেরকে, পুরো মিডিয়া কর্মীদেরকে ওন করে বাংলাদেশে কি এমন একটা সংগঠন আপনি আমাকে দেখাতে পারবেন? পারবেন না। আপনি যদি জাতীয় প্রেস ক্লাবের কথা বলেন, প্রেস ক্লাব শুধু তার মেম্বারদেরকে নিয়ে কাজ করে, ইটস এ ক্লাব। হ্যাঁ, আপনি যদি ঢাকা রিপোর্টার্স ইউনিটির কথা বলেন, তাহলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেটাও শুধু তার সদস্যদেরকে নিয়ে কাজ করে। আপনার এই যে ক্যামেরার পিছনে ভাইরা আছে, আপনার যে আরো অন্যান্য টেকনিশিয়ান আছে যারা আপনার এই প্রোগ্রামকে সাকসেসফুলি একটা কমপ্লিট স্ক্রিনে মানুষকে দেখানো পর্যন্ত কাজে সহযোগিতা করছে, এই প্রত্যেকটা মানুষই তো আমার গণমাধ্যম কর্মী, তাই না? এই প্রত্যেকটা মানুষকে পার্টিকুলারলি কোনো অর্গানাইজেশন, কোনো সংগঠন ওন করে, কোনো প্ল্যাটফর্ম ওন করে একসঙ্গে আছে কি? নাই। তার মানে আমরা গণমাধ্যম সংস্কারের দাবি করি, কিন্তু অভ্যুত্থানের পরে আমরা দুটো কাজ করতে ব্যর্থ হয়েছি। কালেকটিভলি আমরা একটা সংস্কার প্রস্তাবনা হাজির করতে ব্যর্থ হয়েছি নিজেদের দিক থেকে। আরেকটা হয়েছে, আমরা যে গত 15-16 বছরে গণমাধ্যম প্রতিষ্ঠান থাকার পরেও আমরা সঠিকভাবে আমাদের দায়িত্বটি পালন করতে পারিনি। কোনো কোনো ক্ষেত্রে আমরা এমন কাজ করেছি যেটি হচ্ছে এই দেশের, এটা গণমাধ্যম হিসেবে করা যায় না, সেই সমস্ত আচরণের জন্য, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা গণহত্যার কোনো কোনো কাজের সঙ্গে জড়িয়ে পড়েছি, বা এই ফেসিবাদের মতকে পুনরুৎপাদনে সহযোগিতা করেছি। এর কোনো কাজের জন্য কি আমরা সরি বলেছি আজকে পর্যন্ত? আমরা তো ধরুন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় একটি রাজনৈতিক দলের কি অবস্থান, 24-এ এসে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, এসব নিয়ে বলি তারা ক্ষমা চায় না, আমরা অনেক ক্রিটিসাইজ করি না। বাট গণমাধ্যম হিসেবে আমাদের যে দায়িত্ব পালন করা উচিত ছিল, ফেসিবাদ যেন জন্ম না নেয়। গণমাধ্যমের এরকম তোষামোদী আচরণ না হলে ফেসিবাদ জন্ম নিতে পারতো না এককভাবে। সুতরাং আমরা সেই কাজটি করতে পারিনি। এর ফলে শুধুমাত্র সরকারের দিক থেকে গণমাধ্যমের সংস্কার নিশ্চিত করা খুব কঠিন। কেন কঠিন আমি আপনাকে সেটা বললাম। সরকারের নিয়ত যতই সৎ থাকুক না কেন, যদি ওই যে বাস্তবায়ন করতে যায় এক প্রতিষ্ঠান বা এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটির বেশি গণমাধ্যম হতে পারবে না, তখন অন্যরা আবার এটা ভালোভাবে নিবে না, আবার এটার ইন্টারন্যাশনালি ফোকাস হবে ডিফারেন্ট। সেজন্য সরকার যে জায়গাগুলি কাজ করছে, গণমাধ্যম কর্মীদের যে স্যালারি স্ট্রাকচার নিয়ে কিছু কাজ করার চেষ্টা করছে। সংবাদপত্র যারা কাজ করেন তাদের তো ওয়েস্টবোর্ড সিস্টেম আছে, আপনি জানেন, কিন্তু টেলিভিশনে যারা কাজ করেন বা অনলাইন নিউজ পোর্টালে যারা কাজ করেন তাদের কোনো ওয়েস্টবোর্ডের সিস্টেমও নেই। তো সরকার এখন একটা কাজ করছে, নবম ওয়েস্টবোর্ড, যেটা ইতিমধ্যে ঘোষিত হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি, সেটা বাস্তবায়নের জন্য মালিকদের সঙ্গে কনভিন্স করার চেষ্টা করছেন। এখন মালিকরা কিভাবে বাস্তবায়ন করতে পারবেন সেজন্য তাদেরকে কিছুভাবে ফ্যাসিলিটেট করার চেষ্টা সরকার করছে। অপরদিকে টেলিভিশন, অনলাইন এবং পত্রিকা সবাইকে নিয়েই যেন একটি ইন্টিগ্রেটেড বা সমন্বিত একটি যেন বেতন কাঠামো তৈরি করা যায়, সেই লক্ষ্যেও কাজ শুরু হচ্ছে। চেষ্টা করা হবে যে একটা ক্যাপ ধরে দেওয়া। আপনি জানেন যে মিডিয়া যারা কাজ করে কেউ কেউ 8,000-9,000 টাকা বেতনে, ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পড়ে আসা একটা ছেলে, তাকে যদি আপনি 8,000 টাকা বেতনে চাকরি করতে বলেন, 9,000 টাকা বেতনে চাকরি করতে বলেন, তাহলে তাকে পারচেস করা এখানে যারা মিডিয়াকে ইউজ করতে চায় তাদের জন্য খুব সহজ হয়ে যায়। সুতরাং সেই জায়গাটা আপনার ফিনান্সিয়ালি আপনাকে যদি স্টেবল রাখা যায় একজন সাংবাদিককে, তাহলে অন্য কেউ তাকে পারচেস করা কঠিন। সেই জায়গায় ইতিমধ্যে তথ্য উপদেষ্টা যেটা বলেছেন যে চেষ্টা করা হচ্ছে মিনিমাম একটা বার তৈরি করে দেওয়া, কোনো সাংবাদিককে এর নিচে বেতন দেওয়া যাবে না। তো সেই জায়গায় কাজ হচ্ছে। আশা করি খুব শীঘ্রই এগুলি মানে বাস্তবায়ন হোক বা আপনার সরকারের সিদ্ধান্ত এগুলি ভিজিবল হবে। আপনাদের সরকার থাকতে থাকতে, যেহেতু আপনারাও গণমাধ্যম কর্মী, আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, টেলিভিশনগুলো কি স্পেসিফিকগুলো জানতে চাই যে টেলিভিশনগুলো কি একটু ওয়েস্টবোর্ড বা কোনো একটা স্ট্রাকচারের আন্ডারে আপনাদের সময়ে এনে যেতে পারবেন কিনা? হ্যাঁ, চেষ্টা করা হচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যে টেলিভিশনগুলিকে, টেলিভিশন নয় শুধু, সব গণমাধ্যমের জন্য একটা অভিন্ন নীতিমালা, অভিন্ন স্যালারি স্ট্রাকচার এগুলি প্রণয়নের চেষ্টা করা হচ্ছে। সেটা যদি সম্ভব হয় এই সময়ের মধ্যে, সর্বোচ্চ চেষ্টা হচ্ছে, তাহলে খুবই ভালো। এখানে অনেক ব্যারিয়ার আছে। দেখুন, আপনি আমরা তো একরকম প্রত্যাশা নিয়ে কথা বলি, কিন্তু আপনার প্রতিষ্ঠানের মালিক, আপনার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, নানান ব্যাকএন্ডে নানান লোক আছে, তারা আবার এটা চায়ও না যে সরকারের একটা সিস্টেমে ঢুকে গেলে তাকে এটা ফলো করতে হবে। এইটা আবার অনেকে চায় না যে আমি এখন যেভাবে পারতেছি অনেকটা মুদি দোকানের মতো করে চালানো, আমার ইচ্ছা মতো আমি চালাবো, যাকে ইচ্ছা তাকে নিব, যাকে ইচ্ছা তাকে বাদ দিব, যে যখন ইচ্ছা তখন অ্যাপয়েন্ট করবো, যখন ইচ্ছা তখন চাকরি ছুটি করবো। সো এই যে সুযোগগুলি নেওয়ার জন্য অনেকে আবার এই একটা সিস্টেম রেগুলেশনের মধ্যে আসতে চায় না। সেই জায়গায় স্টেক হোল্ডার মিটিং করা লাগে। আপনি জানেন, নিশ্চয়ই বোঝেন যে এই ধরনের একটি কার্যক্রম হাতে নিলে এটা সবাইকে ম্যানেজ করা ছাড়া করাও যায় না, আবার সবাইকে ম্যানেজ করা অত সহজ বিষয় হয় না। চেষ্টা হচ্ছে। আমরাও সেই প্রত্যাশা করি যে গণমাধ্যমের জন্য ভালো কিছু হবে। মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে উঠে আসছে নানা ইস্যু, সেই সাথে গণমাধ্যমের সামনে ভবিষ্যৎটা কি সেটা নিয়েও কথা হলো।
আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।